সোনাইমুড়ি গ্রামে হেমন্তী নামে এক মেয়ে ছিল। হেমন্তীর মা ছিলেন একজন মহিলা দর্জি। তাই হেমন্তী ছোটবেলা থেকেই সেলাই পোড়াইয়ের কাজ খুব ভালোভাবেই জানতো। কিন্তু হৈমন্তীর মা কখনো হৈমন্তীকে সেই কাজ করতে দিত না। মা মা, এই জামাটা তো ভারী সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে বানিয়েছো জামাটা। তাই নাকি রে মা? এটা তো অন্যের জন্য বানিয়েছি। তোর যদি এটা এতই পছন্দ হয়ে থাকে তাহলে আমিও তোকে এরকম একটা জামা বানিয়ে দেব। না মা, তোমাকে বানিয়ে দিতে হবে না। আমি তোমার এই জামাটা দেখে দেখে একটা জামা বানিয়ে নেব। এতে করে আমার একটা জামাও হয়ে যাবে আর একটা নতুন নকশা করে জামা বানানো শেখা হবে। হৈমন্তী মা আমার, তুই এখন আমার কোনো কথাই শুনতে চাস না। তোকে আমি বলেছি না এই সেলাই পোড়াইয়ের কাজ তোকে করতে হবে না? এই জন্যই কি আমি কষ্ট করে উপার্জন করে তোকে পড়াশোনা করাচ্ছি, বলতো মা? ও মা, পড়াশোনা তো আমি মন দিয়েই করি, তার পাশাপাশি দর্জির কাজটা শিখে রাখলে কি এমন ক্ষতি হয় বলো তো? মহিলা দর্জির যে কত জ্বালা সেটা তুই বুঝবি না রে মা। তাই তোকে বলছি মন দিয়ে পড়াশোনা কর। মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া, তারপর নিজের স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবি। আর যদি মায়ের মতো এমন দর্জি হতে চাস তাহলে তো জীবনটাই শেষ হয়ে যাবে। একদিকে সংসার সামলানো, অন্যদিকে এই খটখটি মেশিনের শব্দ আর ভালো লাগবে না। জীবনটাই শেষ হয়ে যাবে। নে এখন খেয়ে নে তো দেখি মা, আমি এই জামাখানা দিয়ে আসি। এ কথা বলে হৈমন্তীর মা বাড়ি থেকে বেরিয়ে যায়। দূর বাবা, মা যে কেন আমার সাথে এমন করে? আমি তো মনে করি কোনো কাজই ছোট নয়। দর্জি হলে কি এমন ক্ষতি? দর্জি হলে তো কত সুন্দর নিজের ইচ্ছে মতো জামা বানিয়ে পরা যাবে। যখন যেটা ইচ্ছে হবে নতুন নতুন জামা বানিয়ে পরতে পারবো। দূর, মা যে এসব কেন বোঝে না। এভাবেই হৈমন্তী আর তার মায়ের দিন কাটতে থাকে। এভাবেই হৈমন্তীর মা দর্জির কাজ করতে থাকে। সারা জীবন এমন দর্জির কাজ করে করে তার হাত দুটো একদম অচল হয়ে যায়। এটা কি করে হলো মা, যে হাত দিয়ে তুমি সারা জীবন মানুষের জন্য জামা কাপড় বানালে, আর আজ সেই হাত অচল হতে চলেছে? তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসা করাবো। দরকার পড়লে তোমার এই মেশিন চালিয়ে দর্জির কাজ করে তোমাকে শহরে নিয়ে যাব। না না মা, তুই একদম এসব কাজ করবি না। আমার দিব্যি রইল, আমার কিছু জমানো টাকা আছে রান্নাঘরের মশলাদানির মধ্যে। তুই ওখান থেকে টাকাগুলো নিয়ে তোর পড়াশোনাটা চালিয়ে যা মা। আর আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না রে মা। শোনো গিন্নি, আমি তোমার ওই অকর্মা বোকা খোকাকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। ওকে বলে দিও ও যেন কিছু রোজগার করে নিয়ে আসে। ওকে রোজগার করে নিয়ে আসতে বলবে, নয়তো এ বাড়ির ভাত ওর কপালে আর নেই। আমার তো আরো একখানা মেয়ে আছে নাকি, ওকেও তো বিয়ে দিতে হবে। তার জন্য তো অনেক টাকা পয়সার প্রয়োজন, আর সেসব তো আমাকেই গোছাতে হবে নাকি, বলো? তুমি এমন করে কথা কইছো কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি আমার এই ছেলেকে একখানা বিয়ে করিয়ে দাও, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার ওই খোকার বিয়ে দিতে গিয়ে আমি আমার জমানো টাকাগুলো নষ্ট করি নাকি? শোনো, তুমি ওকে বলে দিও ও আজীবন এরকম অকর্মার ঢেকেই থেকে যাবে। শোনো শোনো, আমার কথা শোনো। খোকার জন্যে একজন বুদ্ধিমতী উপার্জনশীল মেয়ে আনতে হবে, তাহলে আমার খোকার আর কিছু না করলেও চলবে। হ্যাঁ, আর এমন অকর্মার ঢিকি ছেলেকে কে মেয়ে দেবে শুনি? হ্যাঁ, আমার ছেলে তো দেখতে একেবারে নায়কের মতো। ওর জন্য খুঁজলে কত মেয়ে পাওয়া যাবে তুমি দেখে নিও। তাহলে আর কি, খুঁজে বের করো এমন পাত্রী। এইদিকে হৈমন্তীর মা একদম অসুস্থ হয়ে মারা যায়, আর হৈমন্তীও অনেক অসহায় হয়ে পড়ে। মা, তুমি কেন আমাকে এভাবে ফেলে চলে গেলে? তুমি তো আমাকে বলেছিলে আমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় করবে, তাহলে আমাকে ফেলে কেন চলে গেলে মা? কাঁদিস না রে মা, তোর মা তো অনেক ভালো ছিলেন, তোকে পড়াশোনা করিয়ে অনেক বড় করতে চেয়েছিলেন। কিন্তু এখন কি আর করবি বল মা? তুই আর কাঁদিস না। এখন নিজে বাঁচতে চাইলে ওই সেলাই মেশিনটা দিয়ে কাজ শুরু করে দে, তারপর একটা ভালো ঘরে বিয়ে করে নিস। কিন্তু আমি কি করে সেলাই মেশিনের কাজ করব কাকিমা? মা যে আমাকে দিব্যি দিয়েছে। মরা মানুষের দিব্যি দিয়ে কি হবে বল? তুই ওসব চিন্তা না করে নিজের পেটের চিন্তা কর। এর বেশ কিছুদিন পর, শোনো শোনো, খোকার জন্য একখানা পাত্রী পেয়েছি গো।
মেয়ের তিনকুলে কেউ নেই, সেলাই পোড়াইয়ের কাজ করে নিজের সংসার চালায়। এমন মেয়েকে বউ করে আনলে তো আমার ছেলে সোনায় সোহাগা গো, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। তাকে 5 কথা শোনালেও তার তো যাওয়ার আর কোনো জায়গায় থাকবে না গো। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো। এরপর পাশের গ্রামের অকর্মণ্য ভোলার সাথে হৈমন্তীর বিয়ে হয়। বিয়ের পর হৈমন্তী তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। শোনো বৌমা, বেশ কয়েকদিন হয়েছে তুমি তোমার শ্বশুর বাড়িতে এসেছো, কিন্তু এই কয়দিনে তো তুমি তোমার শ্বশুর মশাইয়ের পয়সায় খেয়েছো, আর তোমার স্বামীও তো কিছু করে না। তাই নিজেদের পেটের খাদ্য নিজেদেরকেই জোগাড় করতে হবে। তাই বলছি কি, দেরি না করে বাপের বাড়ি গিয়ে সেলাই মেশিনখানা নিয়ে এসো, আর পয়সা উপার্জন করে সংসারে দাও, ঠিক আছে তো? ঠিক আছে মা। বৌদি, তুমি সেলাই মেশিন নিয়ে আসলে কিন্তু আমি আর বাইরে মজুরি দিয়ে কাপড় সেলাই করব না। তুমি আমার সব কাপড় সেলাই করে দেবে। আর হ্যাঁ, আমি যেমন যেমন দেখিয়ে দেব তেমন তেমন করে বানাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। এরপর হৈমন্তী তার বাবার বাড়ি থেকে সেলাই মেশিন নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর এরপর থেকে শুরু হয় তার জীবনের চরম দুর্দশা। একদিকে সংসারের কাজ, অন্যদিকে সেলাই মেশিনের কাজ। এসব দেখে হৈমন্তী হিমশিম খেতে থাকে। বৌমা, ও বৌমা, এই দেখো, এ হলো তোমার খুড়তুতো শাশুড়ি। ওনার পাড়ার যে মহিলা ওনাদের জামা কাপড় বানায়, সে নাকি ঠিকঠাক মতো জামা কাপড় বানাতে পারে না। তাই আমি ওনাকে বললাম, আমার বৌমাও তো দর্জি, তাই এত চিন্তা কিসের, ওনার একটা ব্লাউজ বানিয়ে দিও তো। ঠিক আছে মা। এরপর হৈমন্তী তার শাশুড়ি মায়ের কথা মতো সেলাই করে। বৌমা, তোমার হাতের কাজ তো সত্যি অনেক সুন্দর। আমি এখন থেকে তোমার কাছেই কাপড় বানাবো, এতে করে আমার মজুরিটাও একটু বাঁচলো। আমাদের বৌমা যখন দর্জি, তখন আমাদের মজুরি নিয়ে কিসের এত চিন্তা বলো তো? তখনই হৈমন্তীর ননদ এসে বলে, বৌদি, কালকে আমার বান্ধবীদের সাথে পিকনিক আছে, তুমি আমাকে চট করে একটা সুন্দর ড্রেস বানিয়ে দাও তো। তুমি তো এসব বানাতে খুব পারদর্শী। দেখলে তো, দর্জি হয়ে কত সুবিধা। আর এই যে বৌমা, দর্জির কাজ করো বলে বাড়ির কাজের কথা ভুলে গেলে চলবে না কিন্তু। আমার খোকা বাড়ি ফিরলে সবাইকে ডেকে খেতে দেবে। মা তো ঠিকই বলেছিল যে মহিলা দর্জি হওয়ার অনেক জ্বালা। মা এই জন্যই আমাকে দিব্যি কাটিয়েছিল। এই জন্যই মা আমাকে দর্জির কাজ করতে দিতে চাইতো না। মা, আজ তোমার কথা খুব মনে পড়ছে। তোমার সব কথা সত্যি হয়েছে। তখনই হৈমন্তীর স্বামী ভোলা বাড়িতে আসে। এ কি হয়েছে হেমন্তী, তুমি এইভাবে কান্না কেন করছো? এরপর হৈমন্তী তার স্বামী ভোলাকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি যে এত কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার মা যে আমাকে একা করে চলে গেছে। এখন এই দুনিয়াতে তুমি আমার একমাত্র আপনজন। তুমি অন্তত আমার কষ্টটা একটু বোঝো। আর যদি তুমি কোনো কাজ করতে, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, মা, এদিকে এসো তো একবার। কি, তুমি মাকে কেন ডাকছো? আমি তো তোমাকে শুধু বলেছি তোমাকে একটা কাজ করতে। আমি তো মাকে কিছু বলতে বলিনি। তখনই হৈমন্তীর শাশুড়ি মা সেখানে চলে আসে আর বলে, হে কি বৌমা, এসব আমি কি শুনছি? তুমি আমার ছেলের কাছে আমাদের নামে নালিশ করছো, আর আমার ছেলের কাজ করা নিয়ে তুমি কথা বলছো। দাঁড়াও, তোমায় আমি মজা দেখাচ্ছি। মা, আগে তুমি আমার কথাটা শোনো। তুই চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর বউকে কালই আমি এই বাড়ি থেকে বের করে দেব, তারপর দেখব তোর বউ কোথায় গিয়ে থাকে। না না মা, তুমি এই কাজ অন্তত করো না। এই দুনিয়াতে ওর আমি ছাড়া কেউ নেই। ওকে ওকে এভাবে তাড়িয়ে দিলে ও কোথায় যাবে বলো তো? বউয়ের কথা শুনে তোর মুখে খুব বলে ফুটেছে, তাই না রে খোকা? বউকে যদি এতই রাখতে মন চায়, তাহলে নিজে রোজগার কর, তারপর এখানে থাকবি। আর তা যদি না করতে পারিস, তাহলে তোর বউকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। শেষ পর্যন্ত তুমিও আমাকে এই কথা শোনালে মা। দয়া করে আপনি ওনাকে এখান থেকে বের করে দেবেন না মা। দয়া করে আমার এই বাড়ির এক কোনায় ঠাঁই দিন মা। আর বেঁচে থাকতে আর কোনোদিন আপনাদের কথার অবাধ্য হব না। দেখলি তো ভোলা, দেখলি বাড়ির বউকে কি করে টাইট দিতে হয়। এরপর হৈমন্তীর শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। এরপর থেকে হৈমন্তীর আবারও জীবনের দুর্দশা নেমে আসে। সহজ সরল এই অসহায় মেয়েটি দর্জির কাজ করতে করতে এক পর্যায়ে মারা যায়। দেখলে তো মা, দেখলে তো, আজ তোমাদের অত্যাচারে
আমার বউটা মারা গেল। ছেলে মানুষের এক বউ মারা গেছে তো কি হয়েছে, এক বউ গেছে, আরো 5 বউ আসবে। তোকে আবার ভালো কোনো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। না না মা, যতদিন না আমি কোনো কাজ করছি আমি আর বিয়ে করব না। আমি আর কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে দিব না। আমার বউ মারা গেছে ঠিকই, কিন্তু আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে এই পৃথিবীতে বেকার পুরুষের কোনো দাম নেই।